আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেক ভালো আছেন। ডায়মেনসিটি 1300 প্রসেসরের পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ কালার চেঞ্জিং ফিচার নিয়ে ভিভো নিয়ে আসলো তাদের মিড বাজেট সেগমেন্টের অন্যতম প্রিমিয়াম একটা ফোন ভি সিরিজের V25 Pro মোবাইলটি। এই কথা সত্য যে V25 Pro থেকে V23 Pro অনেকাংশে স্ট্রং ছিল, স্পেশালি ক্যামেরা সেকশনে এই ফোনটা থেকে V23 Pro অনেকই স্ট্রং ছিল। বাট যাই হোক, আজকে আমরা এই V25 Pro এই মোবাইলটি ফুল রিভিউ করব। এই ফোনটি আমাদের ইউজ করতে যে কেমন লেগেছে, এর ভালো দিক, খারাপ দিক, এবং আদৌ কি V23 Pro বাদ দিয়ে আপনাদের এই V25 Pro এই মোবাইলটা কেনা উচিত হবে কিনা, বা কিনলেও কাদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে, সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 66 ওয়াটের ফাস্ট চার্জার, USB টাইপ C চার্জিং কেবল এবং Vivo V25 Pro 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 3D কার্ভ ডিজাইন থাকা এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া। তবে এর রিয়ার প্যানেলে গ্লাসের প্রোটেকশন থাকলেও নেই কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হলো আপনি যখন ফোনটি আলোর নিচে নিয়ে যাবেন তখন রিয়ার প্যানেলে কালার চেঞ্জ হয়ে যায়, যেটা আপনাদের কাছে আমার মতো বেশ ইন্টারেস্টিং লাগবে। সেই সাথে 6.56 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.62 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ড ইউজ করা যায় অ্যান্ড হ্যান্ড গিফট করেও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো সার্ফিং ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, ফার্স্ট অফ অল স্ক্যানারের পজিশন আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে, একদম নিচেও মনে হয় না, একদম উপরেও মনে হয় না। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে খুব ইজিলি এবং খুব ফাস্ট আনলক হয়ে যাচ্ছিল। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে, এবং এছাড়াও এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলে থাকা হাইরেস অডিও সার্টিফাইড স্পিকার পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, সাউন্ডের পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট লেগেছে। কোনো প্রকার লাউডনেস থেকে ডিস্টরশনের প্রবলেম আমরা পাইনি। ইভেন 100% ভলিউম দিয়েও সাউন্ড ইউজ করে সাউন্ড শুনে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলটার বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, যথেষ্ট ব্যালেন্স পেয়েছি। ওভারঅল যে কারো কাছে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স ভালোই লাগবে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, UI হিসাবে রয়েছে ফন্টাস OS 12 এবং আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময় আমরা 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে এবং র্যাম হ্যান্ডেলিং খুব সুন্দরভাবে করার কারণে আমরা বেশ স্মুথভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি। শুধু তাই না, আমরা বেশ রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করে দেখেছি, কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি মোবাইলটিতে মাল্টিটাস্কিং করার সময়। এই মোবাইলটিতে রয়েছিল 6.56 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 24x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 398 ppi। 1300 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা মোবাইলটি আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। ইভেন মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের ভেজেল এরিয়া এবং চিন এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনা একদম ঠিকঠাকই লেগেছে। যথেষ্ট চিকনি ছিল চিন এবং ভেজেল এরিয়া, এবং সেই সাথে ডিসপ্লেটির উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.9 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলাইট কন্ডিশনে ছবি তোলার সময় দুর্দান্ত ছবি উঠছিল। ছবিগুলোতে প্রচুর পরিমাণ ডিটেল এবং শার্পনেস রিটেন করতে সক্ষম হচ্ছিল। সেই সাথে কালার রিপ্রোডাকশনও খুব ভালো ছিল, যদিও কিছু কিছু ছবিতে একটু বেশি স্যাচুরেশন খেয়াল করেছি আমি। এর বাইরে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও বেশ ভালো ছিল। আপনারা এই স্যাম্পল শটগুলো দেখে নিজেরা হয়তো বা জাস্ট করে নিতে পারবেন। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পারফরমেন্সও বেশ ভালো ছিল। এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে বেশ ভালো মানের কালার ডিটেল রিটেন করতে পারছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও এই ক্যামেরাতে খুবই ভালো ছিল। মেইন ক্যামেরাতে আমরা ঠিক যেমন পারফরমেন্স পেয়েছি, আলট্রা ওয়াইড ক্যামেরাতেও সিমিলার পারফরমেন্স পেয়েছি ডাইনামিক রেঞ্জের। এদিকে ডেলাইটের পাশাপাশি লো লাইট কন্ডিশনে আমরা ছবি তুলে প্রায় সিমিলার পারফরমেন্স পেয়েছি। কালার ডিটেলস যথেষ্ট ভালোই ধরে রাখছিল প্রাইস বিবেচনা ফোন হিসেবে। তার পাশাপাশি কালার টোনটা খুব ভালো দেখাচ্ছিল।
সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডের ছবি তুলে খুবই ভালো লেগেছে। মূলত ফেসের যে গঠনটা আছে সেটা অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলে, যার ফলে পোর্ট্রেট মোডের ছবিগুলো অনেক ভালো লাগে। আর পোর্ট্রেট মোডের ছবি তুললে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা আছে সেটা ট্রানজিশনটা খুব সুন্দর হয় এবং খুব স্মুথ হয়, দেখে অনেক ভালো লাগে। ছবিগুলো দেখলে মনে হয় যে রেগুলার যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে ঠিক সেগুলো দিয়ে তোলা হয়েছে, যে কারণে দেখতে অনেক ভালো লাগে। তবে এজ ডিটেকশনটা আমি 100% পারফেক্ট বলবো না, মাঝে মাঝে কিছুটা মিস করে, বাট ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলের যে ম্যাক্রো মোড রয়েছে এটা কোনো অবজেক্টের কাছাকাছি গেলে এটা অটোমেটিক এনেবল হয়ে যায়। ইভেন ম্যাক্রো মোড দিয়ে ছবি তোলার সময় বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে মোবাইলের ম্যাক্রো ক্যামেরা। ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটিতে হাইস্ট 4K 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, আর 1080p 60% ভিডিও শুট করার অপশন রয়েছেই। সেই সাথে মোবাইলে ভিডিও শুট করার সময় স্টেবিলাইজেশনও যথেষ্ট ভালো ছিল। ওএস থাকার কারণে আমার কাছে ভিডিও শুট করে খুবই ভালো লেগেছে, খুব একটা শেকি ফিল আমরা পাইনি, যথেষ্ট স্টেবল ভিডিও শুট করতে পেরেছি। আপনাদের কাছে ভিডিও শুট করে মোবাইলের ভিডিও ক্যামেরা যথেষ্ট ভালো লাগবে। এছাড়া মোবাইলটিতে রয়েছে ভ্লগ ক্যামেরা ভিডিও শুট করার অপশন, বেশ কয়েকটা ভ্লগ অপশন রয়েছে, আমি কয়েকটা ট্রাই করে দেখেছি। আপনাদের কাছে ভ্লগ মোডের ছবি তুলে বেশ ভালো লাগবে। এছাড়া মোবাইলটিতে টাইম ল্যাপসের পাশাপাশি রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এবং এই মোবাইলটির ফ্রন্টে রয়েছিল 2.45 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিকে মোবাইলে থাকা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় বেশ ভালো ছবি তুলতে পেরেছি। কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, কালার ডিটেলসও আমি কাছে ওকে লেভেলের লেগেছে। কিছু কিছু জায়গায় আমার কাছে লেস কন্ট্রাস্টই মনে হয়েছে, তবে ফ্রন্ট ক্যামেরার ডাইনামিক পারফরমেন্স খুবই ভালো ছিল। এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে, আর ওভারঅল পোর্ট্রেট মোডের ছবি তুলে বেশ ভালো লেভেলের ছবি তুলতে পারছিলাম এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে। তাছাড়া মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে লো লাইটের ছবি তুলে আমরা বেশ ভালো মানের ছবি তুলতে পারছিলাম। আপনাদের কাছে ফ্রন্ট ক্যামেরার ছবির পারফরমেন্স আশা করি অনেক ভালোই লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্টস, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। Vivo V25 Pro এই মোবাইলটিতে রয়েছিল 4830 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে এই 66 ওয়াট দিয়ে প্রায় 33 মিনিটসের মতো সময় লেগেছে, তবে অনেক সময় 30-31 মিনিটের মধ্যেও চার্জ হয়ে যায়। তবে ফোনটা একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড টুকটাক বেসিক ইউজ করে ফুল 1 ডে চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট যখন আমরা হেভি ইউজ করেছি, অনেক রাফ অ্যান্ড টাফ গেমিং করেছি, আমি টানা ইউজ করেছি, তখন স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 4 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 1300 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G77। এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ, একটা হলো 12GB RAM 256GB স্টোরেজ। আমার হাতে থাকা এই মোবাইলটির ভেরিয়েন্ট হলো 8GB RAM 128GB স্টোরেজ। যাই হোক, সবগুলি ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1 এবং 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই মোবাইলটার আনঅফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে রাইট নাও 38,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,85,702, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 854, মাল্টি করে 2363। স্টোরেজ স্পিড চেক করতে যে রেড স্পিড পেয়েছি আমরা 1.1 GB/s, রাইট স্পিড পেয়েছি 705 MB/s। মোবাইলটি দিয়ে PUBG গেমসটা খেলার সময় হাইস্ট HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলা যায়, কিন্তু এই গ্রাফিক্স সেটিং এ খেলার সময় কিছুটা ক্যারেক্টার স্লো রান করে। তবে নর্মালি HD গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে খেলতে গেলে আমরা একদম খুব ভালো পারফরমেন্স পেয়েছি, ল্যাগিং বা ফ্রেম ড্রপ কোনো কিছুই দেখা পাইনি। তবে PUBG গেমসটা লং টাইম গেম প্লে করার সময় এই মোবাইলটিতে কিছুটা হিটিং এর দেখা পেয়েছি আমরা, সম্ভবত Dimensity 1300 এই প্রসেসরের কারণে এই হিটিংটা হতে পারে। তার পাশাপাশি Apex Legends গেমটাও আমরা ম্যাক্সিমাম এক্সট্রিম HD গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, আর আলট্রা ফ্রেম রেটে শুধুমাত্র নর্মাল এবং স্মুথ গ্রাফিক্স সেটিং এ সাপোর্ট করে। এই গেমটি খেলার সময় বেশ প্রিমিয়াম লেভেলের একটা ফিল পেয়েছি, কারণ গেমের কালার টোন, কালার ডিটেলস সবকিছু বেশ সুন্দরভাবে ধরে রাখতে পারছিল। আর লং টাইম গেমটা প্লে করার সময় কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, এই কারণে আমাদের আরো বেশি ভালো লেগেছে। সে সাথে মোবাইলটিতে আমরা ফ্রি ফায়ার ম্যাক্সিমাম গ্রাফিক্স সেটিং এই ফোনটিতে খেলতে পেরেছি, কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুই পাইনি। সবচেয়ে বড় কথা হলো এই ধরনের প্রসেসরে কেউ যদি ফ্রি ফায়ার গেমস খেলে থাকেন এই প্রসেসরের এই মোবাইলে, তাহলে আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। পাশাপাশি মোবাইলটিতে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটাও খেলেছি, এই গেমটা হাইস্ট গ্রাফিক্স সেটিং এ সেট করে খেলেছি, ওভারঅল ঠিকঠাকই আছে। তবে জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় স্লাইটলি ল্যাগ করে এবং অনেক হিট হয়, এটা অবশ্যই আমি মনে করি ঠিক আছে, এটা হতে পারে নতুন প্রসেসরের সাথে গেমটা সেইভাবে অপটিমাইজ হচ্ছে না, দ্যাটস ওয়াই প্রবলেমটা দেখাচ্ছে। অপরদিকে অ্যাশফান্ডান গেমসটি আমরা হাইস্ট গ্রাফিক্স সেটিং এ খেলেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন গেমটা প্লে করার সময় অনেক সময় শুরুর দিকে ল্যাগ করে, বাট এই মোবাইলে ওই ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। অনেক ভালো লেগেছে এবং আমরা অনেক লং টাইম অ্যাশফান্ডান গেমসটি বেশ স্মুথলি খেলতেও পেরেছি। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে অনেক বেশি পরিমাণের হিট হয় আমি সেটা বলবো না, স্পেশালি ফোনটা যখন আপনি চার্জ দিবেন তখন কিছুটা হিট হয়, যখন একসাথে অনেক অ্যাপস ডাউনলোড করবেন তখনও কিছুটা হিট হয়, এবং বাইরে যদি আপনি অনেক ছবি তুলেন স্পেশালি ভিডিও করেন তখনও কিছুটা হিট হয়, এবং PUBG গেমসটা লং টাইম খেলার সময় কিছুটা হিট হয়। বাট কোনো হিটিংই এক্সট্রিম হিটিং না,
PUBG গেমসটা খেলার সময় একটু বেশি হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলেই ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটা Vivo V23 Pro অর্থাৎ এটার আগের যে মডেল ছিল সেটার থেকে এটার ক্যামেরা কনফিগারেশনই অনেক দুর্বল। সেটাতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছিল, এটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তার পাশাপাশি ওটা সেলফি ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেলের, বাট এটা সেলফি ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের। সো এইটা একটা বড়ই ল্যাকিংস, কারণ যত দিন যে আমরা আপগ্রেড দেখি বাট এটাতে ডাউনগ্রেড করা হয়েছে। দেন সেকেন্ড বিষয়টা আমি বলবো সেটা হলো এই ফোনটাতে অটো ব্রাইটনেসটা ঠিকঠাক মতো কাজ করে না। মানে ব্রাইটনেস ঠিকই আছে, মানে বাইরে গেলে আপনি আলোতে যেই পরিমাণ ব্রাইটনেস এই ফোনটা দিতে পারে তাতে কোনো সমস্যা হয় না, বাট অটোমেটিক সেটা বাড়ে না। দেখা যায় যে ম্যানুয়ালি আমাকে বাড়িয়ে নিতে হয়। নর্মালি অন্যান্য ফোনগুলোতে কিন্তু আলো পেলেই দ্রুত ব্রাইটনেসটা বেড়ে যায়, বাট এটা অনেক লেট করে এবং অনেক সময় হয় না, তখন আমরা ম্যানুয়ালি বাড়িয়ে নিই। সো এটা হতে পারে সফটওয়্যার রিলেটেড প্রবলেম, ইন ফিউচারে আপডেট এসে ঠিক হয়ে যাবে। দেন একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, Dimensity 1300 প্রসেসর অনুযায়ী এই ফোনটার পারফরমেন্স আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। স্টিল আমি একটু আগে যেটা বললাম, যেহেতু ব্রাইটনেস অটোমেটিক বাড়ে না, এই টুকটাক অপটিমাইজেশন ইস্যু এই ফোনটাতে রয়েছে। দ্যাটস ওয়াই আসলে ফুল যে পটেনশিয়ালটা এই প্রসেসরের সেটা এই ফোনটা বের করে আনতে পারেনি। ইভেন আমরা ইউজ করতে যাই ওই রকমটা পাইনি। নর্মালি আমার কাছে এটা Dimensity 1200 বা মনে করেন Dimensity 1000 প্রসেসর ক্যাটাগরির মতোই মনে হয়েছে, বাট 1300 হিসাবে আরেকটু ভালো পারফর্ম করা উচিত ছিল। দেন একটা ইম্পর্টেন্ট বিষয় বলবো সেটা হলো এই ফোনটাতে LPDDR4X ক্যাটাগরি র্যাম ইউজ না করে LPDDR5 ক্যাটাগরি র্যাম ইউজ করা উচিত ছিল। তার মেইন কারণ হলো UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে। এটার সাথে আসলে LPDDR5 হলে হয় কি একটা বেটার অপটিমাইজেশন হয়ে ওভারঅল বেশ স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়। সো LPDDR4X এটা থাকা পরিবর্তে LPDDR5 দিলেই সব দিক থেকে বেটার হতো। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার যে বডি ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের, যদিও রিয়ার প্যানেলে গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং ফ্রন্ট প্যানেলেও গ্লাসের প্রোটেকশন রয়েছে, বাট কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন না, কিন্তু নর্মাল এই যে গ্লাসের প্রোটেকশন রিয়ার প্যানেলে রয়েছে। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম, প্রাইস হিসাবে আমি মনে করি ফ্রেমটা আরেকটু শক্তপোক্ত হতে পারতো। দেন সব থেকে বড় ল্যাকিংস যেটা আমার কাছে মনে হয়েছে, এই মোবাইলটাতে কিন্তু কোনো IP রেটিং সাপোর্ট নেই, অর্থাৎ ওয়াটারপ্রুফ বলেন ডাস্ট প্রুফ বলেন কোনো ধরনের কোনো সার্টিফিকেশন নেই, যেটা অনেক বড় একটা ল্যাকিংস, স্পেশালি এই ধরনের বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী। দেন সর্বশেষ কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। যদিও আমরা জানি Oppo, Vivo, Samsung এই ফোনগুলোর প্রাইস নর্মাল অন্যান্য ফোনের থেকে অর্থাৎ Xiaomi, Realme থেকে অনেক বেশি হয়ে থাকে, বাট এই ফোনটার কনফিগারেশন অনুযায়ী মানে 38,000 টাকা থেকে যে 45,000 টাকা যে প্রাইস রেঞ্জ আমার কাছে স্লাইটলি বেশি মনে হয়েছে। মানে ফোনটা থেকে আহামরি আপনি ওইরকম কিছু পাবেন না 45,000 টাকার ফোন হিসাবে। এই ফোনটা ম্যাক্সিমাম 35,000 টাকা যদি হতো তাহলে ওভারঅল একটা গুড ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটা কি ব্রেসের অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটা হালকা এবং পাতলা, এবং দ্যাটস ওয়াই ফোনটা হাতে গ্রিপ করে অনেক ভালো লাগে এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়। সব থেকে বড় কথা কি, এই মোবাইলটাতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন নাই, মানে ওয়াটারপ্রুফ বা ডাস্ট প্রোটেকশন নেই, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। বাট স্টিল এই ফোনটাতে সহজে কিন্তু স্ক্র্যাচ পড়ে না। রিয়ার প্যানেলে এইজি গ্লাসের প্রোটেকশন রয়েছে, অনেক শক্তিশালী প্রোটেকশন না হলেও যথেষ্ট ভালো প্রোটেকশন। এটাতে যে সুবিধাটা হচ্ছে, নাম্বার 1 একটা বিষয় হলো এটা কালার চেঞ্জ হয়, এটা সুবিধা না হলেও এটা একটা ইন্টারেস্টিং বিষয়, আপনাদের কাছে মজা লাগবে। কিন্তু সেকেন্ড যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে যে আপনার সহজে স্ক্র্যাচ পড়ে না, কারণ এই ফোনটা আমরা ব্যাক কভার ছাড়াই অনেক দিন ধরে ইউজ করেছি, একটা স্ক্র্যাচও পড়ে না। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ফ্রেমটা একটু স্টিলের হতো তাহলে আরও ভালো হতো, বাট স্টিল কোনো প্রকার স্ক্র্যাচ সহজে পড়ে না এই ফোনটাতে, এটা খুব ভালো একটা বিষয়। দেন সেকেন্ড যে বিষয়টা বলবো, এই ফোনটা চার্জ ব্যাকআপ কম্পেয়ার টু বেটার আমি বলবো আগের ফোনগুলোর থেকে, তবে সাথে 66 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে খুব দ্রুতই চার্জ হয়ে যায়। সো একটু যদি চার্জ কমও পাই ফাস্ট চার্জার থাকার কারণে সেটা কিছুটা হলো পুষিয়ে যায়। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স নিয়ে। আসলে গেমিংয়ের কথা বলতে গেলে Dimensity 1300 প্রসেসর অবশ্যই ভালো প্রসেসর, এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। আমরা মোটামুটি PUBG গেমস বলেন, Apex Legends বলেন, এগুলো হাই গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি এবং বেশ স্মুথ পারফরমেন্সে পেয়েছি। তার পাশাপাশি দেখা গিয়েছে যে আমরা Genshin Impact গেমটাও খেলেছি, তবে হ্যাঁ Genshin Impact গেমটা খেলার সময় ফোনটা স্লাইটলি হিট হয়, বাট দ্যাটস অ্যাকসেপ্টেবল, এটা কোনো ব্যাপার না, হিট হতেই পারে, তবে অনেক বেশি হিট হয় না। আর ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, এই ধরনের গেমসগুলোতে আমরা একদম ফ্রিলি খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছুরই দেখা পাইনি। ইভেন অ্যাশম্যান গেমসটা আমরা বেশ কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি। দেন কথা বলবো এই মোবাইলটা ক্যামেরা নিয়ে। ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই স্মুথ লেগেছে, খুবই ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও কিন্তু খুবই ভালো। তবে এই প্রাইস রেঞ্জে আরও বেশ কিছু ফোন রয়েছে সেগুলোর সেলফি ক্যামেরা পারফরমেন্স এই ফোনের থেকে আরও বেটার। আমরা V25 Pro সিরিজ হিসাবে আরেকটু ভালো সেলফি ক্যামেরা পারফরমেন্স পাবো বলে আশা করেছিলাম, বাট স্টিল গুড।
দেন রিয়ার প্যানেলে 3টা ক্যামেরা পারফরমেন্সই ওভারঅল যথেষ্ট ভালো। আলট্রাওয়াইড ক্যামেরাটা সো আসলে আলট্রাওয়াইড ক্যামেরা এখনকার যুগে আমরা ওইভাবে ইউজ করি না, বাট স্টিল পারফরমেন্স নট ব্যাড। রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। আপনি যদি লাইট কন্ডিশনের ছবি তোলেন অনেকই সুন্দর ছবি পাবেন, আপনাকে খুবই ভালো লাগবে, ছবি তুলতে আপনার অনেক মজা লাগবে। আর পোর্ট্রেট মোড খুবই ভালোভাবে কাজ করে, ডাইনামিক রেঞ্জ বলেন, এজ ডিটেকশন বলেন, সুন্দরভাবেই কভার করতে পারে এই ফোনটি। আপনাদের কাছে মোবাইলটা রিয়ার প্যানেলে ক্যামেরা নিয়ে খারাপ লাগবে বলে আমি মনে করি না, বাট V23 Pro এই ফোনটা থেকে অনেক ভালো ছিল, বাট কিছু বলার নাই, যেহেতু এই ফোনটা থেকে এই ফোনটা ডাউনগ্রেড করে আনা হয়েছে, সো এটা তো আর ওইটার সাথে কম্পেয়ার করে কোনো লাভ নয়, বাট স্টিল ফোনটা ভালোই, যেরকম কনফিগারেশন হয়েছে এরকম প্রাইস বিবেচনায় ভালো লেগেছে। তবে সামটাইমস কিছু ছবি মানে আলোটা যদি আপনি ঠিক মতো না পান, স্পেশালি দিনের বেলা, তখন একটু রেডিশ টোন অর্থাৎ ওভার স্যাচুরেট করে ফেলছিল, বাট এটা অলওয়েজ না, সামটাইম। দেন এই মোবাইলের স্পিকার নিয়ে কথা বলতে গেলে এটা আসলে একটা ল্যাকিংস, আমি একটু আগে ল্যাকিং সেকশনে বললে হয়তো ভালো হতো, বাট এখন বলে দিই, সেটা হলো এই মোবাইলটাতে কিন্তু স্টেরিও স্পিকার নেই। অবশ্যই এটা একটা ল্যাকিংস, এই প্রাইস রেঞ্জে একটা স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল, বাট ওভারঅল যে স্পিকারটা রয়েছে এই স্পিকারের পারফরমেন্স নট ব্যাড, ওভারঅল ভালোই লাগবে আপনাদের কাছে। আপনারা বুঝবেনও না যে এটা স্টেরিও স্পিকার কিনা বা অন্য কোনো স্পিকার কিনা, মানে বোঝা যায় না ওইভাবে। দেন এই মোবাইলের ইউআই নিয়ে কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি ফান টাচ 12 রয়েছে, তার পাশাপাশি আপ টু 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। বাট মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমরা অনেক হেভি রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করেছি, মাল্টিটাস্কিং করেছি, আমাদের কাছে অনেক দিন ধরেই ফোনটি রয়েছে, অনেক লেট হয়ে গেছে এই ফোনটা রিভিউ আনতে, কিন্তু আমরা কোনো ধরনের ল্যাগিং ফ্রেম ড্রপ এই ইউআই থেকে পাইনি। আসলে কথা বলতে অপো ভিভোর ইউআইতে আসলে ওই রকমভাবে প্রবলেম থাকে না, আর এটা যেহেতু তাদের ভি সিরিজের মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন, ওই হিসাবে এই ফোনটার পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এখন কথা বলবো, সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত। নাম্বার 1 আমি একটা কথা বলবো, এই ফোনটার যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট ওভারঅল আপনি যদি পারফরমেন্সটাকে বিচার করেন, কোয়ালিটি বিচার করেন, তাহলে এই ফোনটা থেকে Vivo V23 Pro অনেকই ভালো ফোন। যদি আপনারা ওই ফোনটা পান সেটা নিতে পারেন। দেন সেকেন্ড বিষয়টা হলো কাদের জন্য এই ফোনটা বেটার। নাম্বার 1, যারা কার্ভ ডিসপ্লে খুবই পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে। দেন সেকেন্ড যে বিষয়টা হলো ডে টু ডে ইউজ করেন, স্টাইলিশ একটা ফোন চাচ্ছেন, ক্যামেরা আপনার অনেক ইম্পর্টেন্ট, টুকটাক ভিডিওগ্রাফি করেন, যেহেতু এটাতে 4K 60 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শ্যুট করা যায়, তাদের জন্য এটা একটা আদর্শ চয়েস। বাট আমি আবারও বলছি, ফোনটাতে আপনারা গেমিংও করতে পারবেন, বাট গেমিংয়ে স্লাইটলি হিট হয়, বাট এটা কোনো হিটিং ইস্যুস না, হালকা হিট হয়, তবে গেম খেলেও মজা পাবেন। বাট ফাইনালের মতো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ক্যামেরা পারফরমেন্স যারা বেশি চান, তার পাশাপাশি ডে টু ডে ইউজ করতে চান এবং প্রিমিয়াম সেগমেন্টের কার্ভ ডিসপ্লের ফোন চান, তাদের জন্য এটা একদম চোখ বন্ধ করে বেস্ট চয়েস। বাট স্টিল বাকিটা আপনাদের ইচ্ছা, কারণ প্রাইস একটা বিষয় আছে, 38 থেকে 45,000 টাকা রেঞ্জে অনেক ফোন রয়েছে, সো সব দিক বিবেচনা করে আপনারা এই ফোনটা নিয়েন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে Vivo V25 Pro এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ, অবশ্যই এটা কিন্তু ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।